বিষয় ৭২ সংবিধান ইস্যুতে উনি ফিরতে চেয়েছিলেন, শেখ হাসিনা বারবার এই কথাটি বলতেন এবং প্রায় আমরা শুনতাম শেখ হাসিনার ভাষণ মানে ৭২-এর সংবিধান টার্মটা উনি রাখতেনি। ফারুক হাসান, আপনি এই প্রজন্মের একজন তরুণ রাজনীতিক এবং আপনারাও রাজপথ থেকে একেবারে তিল তিল করে আজকে এই পর্যায়ে এসেছেন এবং অভ্যুত্থানে আপনাদেরও রক্ত ঝরেছে। যে আসলে ১৯৭২ সালের যে সংবিধান, এই সংবিধানটাকে আমি আওয়ামী মুজিবীয় সংবিধান বলি। এটা আসলে বাংলাদেশের জনগণের যে কনস্টিটিউশন বা সংবিধান, এটা ছিল না। মানে একটা সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের জনগণের হোলিস্টিক রিফ্লেকশন। মানে আপনি সংবিধান পড়লেই বুঝবেন যে এই রাষ্ট্রটা কেমন, সরকার ব্যবস্থা কেমন, রাজনৈতিক অবস্থা কেমন, তার অর্থনৈতিক অবস্থা কেমন, তার দেশের জনগণ বুঝবে আমি কেমন আছি। যে কোনো দেশের কনস্টিটিউশন যখনই আপনি এক পলক চোখ বুলাবেন, আপনি কিন্তু বুঝে যাবেন যে আসলে ওই রাষ্ট্রের বাস্তবিক চিত্রটা কি। কিন্তু বাস্তবিক অর্থে আমরা আসলে ৭১-এ একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অসংখ্য শহীদ রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেলাম। কিন্তু বাস্তবিক অর্থে এই যে মহান মুক্তিযুদ্ধের যে স্পিরিট, যে চেতনা, যে কারণে ৩০ লক্ষ মানুষ জীবন দিলেন, সেই ৩০ লক্ষ শহীদের রিফ্লেকশন আমাদের এই সংবিধানে কখনোই আমরা দেখি নাই। ইভেন এই সংবিধান যিনি রচয়িতা বা যিনি রচনা করেছেন, লিখেছেন, ডক্টর কামাল হোসেন, তিনি কিন্তু তার পরবর্তী জীবনে একাধিকবার বলেছেন যে এই সংবিধান আসলে একজন ব্যক্তিকে সামনে রেখে রচনা করা হয়েছিল। কাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার মানে এই সংবিধানটি ছিল এক ব্যক্তি কেন্দ্রিক বা একজন ব্যক্তির রিফ্লেকশন হচ্ছে একটা সংবিধান। মানে ওনাকেই ঘুরিয়ে পেঁচিয়ে সামনে রেখে মানে উনি সব জনগণ বা রাষ্ট্র এগুলো কোনো কিছুই আসে নাই। যেমন ধরেন এই মহান মুক্তিযুদ্ধে মানে বীরত্বপূর্ণ সবচাইতে বড় অবদানটা কিন্তু মানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের। জিয়াউর রহমান সাহেব হচ্ছে রণাঙ্গনের যোদ্ধা। রণাঙ্গনে তিনি বীর মুক্তিযুদ্ধ করেছেন। ঘোষণা না দিলে হয়তো যুদ্ধ হতো, তবে ওই দিন যে হতো, আমি সেদিকে যদি নাও যাই, তিনি ফিল্ডে থেকে যুদ্ধ করেছেন, দেশকে মুক্ত করেছেন, হানাদার বাহিনীর সামনে ফেস টু ফেস লড়াই করেছেন। আর শেখ মুজিবুর রহমান সাহেব তখন কিন্তু বিদেশের মাটিতে ছিলেন, তিনি বাংলাদেশে ছিলেন না, তিনি পাকিস্তানের কারাগারে বা যাই হোক, এটা নিয়ে অনেক ডিবেট রয়েছে, কথাই ছিলেন রাজবন্দী ইত্যাদি। তো এই যে জিনিসটা, আরেকটা বিষয় আমাদের এটা তো আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই যে পাকিস্তানের ভাতা প্রাপ্ত ছিলেন কিন্তু শেখ হাসিনা এবং তার পরিবার। এরকম নানান কথা কিন্তু রয়েছে। তো যাই হোক, আমরা সেদিকে না যাই। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই যে ৭২-এর মুজিবীয় সংবিধান, শেখ হাসিনা আসলে বিগত ১৫ বছর এই মুজিবীয় সংবিধানের উপরে দাঁড়িয়ে দেশটা চালিয়েছেন। মানে সংবিধানে চলে যাওয়া মুজিবীয় মতাদর্শই প্রতিষ্ঠা করেছেন। অফকোর্স এবং মুজিবীয় মতাদর্শ তো বাকশাল তো ছিলই, এটা তো অঘোষিত বাকশালই বলা যায়। এই যে ৭২-এ শেখ মুজিবুর রহমান সাহেব যখন বাকশাল কায়েম করলেন, তিনি কি করলেন? সকল রাজনৈতিক দলকে ব্যান করে দিলেন। তিনি একদলীয় বাকশাল কায়েম করলেন, গণমাধ্যমের গোলাটিকে হত্যা করলেন। তার মানে সরকারি পৃষ্ঠপোষকতায় তার কথা বলবে, তার মানে মতের বাইরে যাবেন, এরকম 4টি গণমাধ্যম রেখে সব গণমাধ্যমকে নিষিদ্ধ করলেন। এক কথায় তখন মুজিবীয় শাসন চলছিল। তো এই বিগত 16 বছর শেখ হাসিনা কি করছে? একই কথা। শেখ হাসিনা প্রত্যেকটা গণমাধ্যমকে বলে দিয়েছে, আমার কথার বাইরে কেউ যদি কথা বলো তাহলে কিন্তু তোমাদের লাইসেন্স বাতিল হবে, তোমাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে, তোমরা চালাতে পারবে না। এরকম অনেক গণমাধ্যম বাতিল হয়েছে না? এই যে দিগন্ত টেলিভিশন, চ্যানেল 1, তারপরে ইসলামিক টিভি, আপনার এরকম অনেক টিভি বন্ধ করে দিয়েছে। আমার দেশ পত্রিকা, রাইট, দিনকাল সহ অনেক গণমাধ্যমকে তিনি ব্যান করেছেন। কেন? কারণ বিগত সময়ে শেখ হাসিনার এই অন্যায়, অবিচার, অনিয়ম যারাই ফাঁস করার চেষ্টা করেছে, যারাই জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছে, তাদেরকেই কিন্তু তিনি ওই বাকশালের মানে কাঠামোতে এনে শায়েস্তা করেছেন। এই জায়গা থেকে আমি আসলে যেটি বলতে চাই যে শেখ হাসিনা আসলে বাকশালের মধ্যেই ছিলেন, ৭২-এর সংবিধানের মধ্যেই ছিলেন। মানে ৭২-কে ফিরিয়ে আনা বা ৭২-এর সংবিধানকে পুনর্জীবিত করা, এটা কোনো প্রশ্নই আসে না, এটা দরকারই নাই। তিনি ওখানেই রয়েছেন। 9 থেকে 24 পর্যন্ত আমরা বাকশালেই ছিলাম। অফকোর্স, একবারেই। এটা আপনি অনেকেই বলে অঘোষিত বাকশাল, আমি বলি তো ঘোষিতই বাকশাল। এটা অঘোষিত কিসের বাকশাল? তিনি তো প্রকাশ্যেই বলেছেন যে আমার মতাদর্শের বাইরে যাওয়া যাবে না, আমার বাইরে কথা বলা যাবে না। এটা ঘোষিত বাকশাল। ওনার বাবার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করবেন। তার বাবার অপূর্ণ স্বপ্ন আপনি বলতে পারেন যে কিছুটা তিনি বাস্তবায়নের চেষ্টা করেছেন। পুরোপুরি পেরেছেন কিনা আমি জানি না, তবে 5ই আগস্টের পরে জনগণ আসলে তার সেই স্বপ্নটাকে একবারে বাংলাদেশ থেকে উৎখাত করে দিল্লি পাঠিয়ে দিয়েছেন। এখন তিনি চাইলে দিল্লিতে বসে আসলে বাকিটা সম্পূর্ণ করতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণ। আমি দিল্লি বিষয়ে আরেকটি সংবাদের শিরোনাম আমাদের কাছে আছে। দিল্লি 2012 সালে খবর, দিল্লিতে জাতীয় ঐক্য, ঢাকায় বিভেদ। এই যে তখন ওই সময়ের প্রধানমন্ত্রী, যিনি আজ এখনও দিল্লিতেই আছেন, শেখ হাসিনা দিল্লিতে গিয়ে বলেছিলেন আমাদের মধ্যে জাতীয় একটা ঐক্য আছে, বা 14 সালের নির্বাচন বা পরবর্তী যে নির্বাচনগুলো সেগুলো আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক স্বার্থে করব। ঢাকায় এসেই কিন্তু আবার মুখোমুখি বিরোধী দলকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য যা যা করার সবটাই করেছেন। এবং 13 সালে কিন্তু হেফাজতের ক্র্যাকডাউন,
আপনি না, এটা সত্য। বিদেশিদের একটা প্রচণ্ড চাপ বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, ক্রেডিবল নির্বাচন করার জন্য। তার চাইতে ওনারা সবচাইতে বেশি যে জোরটা দিয়েছিলেন 2012-13 সালের দিকে, যে একটি পার্টিসিপেটরি ইলেকশন, মানে অংশগ্রহণমূলক নির্বাচন। তাই অংশগ্রহণমূলক নির্বাচন মানে কি? বিদেশিরা তো স্পষ্ট করে বলেছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন মানে বাংলাদেশের ওই সময় সবচাইতে বড় রাজনৈতিক দল বা বিএনপি পার্লামেন্টের প্রধান বিরোধী দল ছিল। এখন বিএনপিকে আপনি স্কিপ করে, মাইনাস করে, বাইরে রেখে আপনি একটি পার্টিসিপেটরি বা একটি মানে ক্রেডিবল নির্বাচন আপনি করবেন, এটা তো একবারে দুষ্কর। সুতরাং সেই জায়গা থেকে বিদেশিরা বারবার ওনাকে চাপ দিচ্ছেন, একটা বড় ধরনের চাপ ছিল যে পার্টিসিপেটরি নির্বাচন করতেই হবে। তো তিনি বিদেশিদেরকে বারবার এরকম একটা মিথ্যা ধোকার মধ্যে রেখেছিলেন, বিদেশিদেরকে বারবার আশ্বস্ত করেছেন আমরা একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করব, তার জন্য যা যা করার আমরা। ফারুক হাসান, আমি আপনার আরেকটু আলোচনায় যোগ করতে চাই, সেটি হচ্ছে যে সকল পার্টির অংশগ্রহণে যে নির্বাচনটি করবার জন্য এক ধরনের প্রেশার ছিল বিদেশিদের। আবারও কিন্তু আমাদের এই জায়গার কিছু সুশীলরা বলছে তাহলে আওয়ামী লীগও মানে অংশগ্রহণ না করলে সেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। এই দুইটি সময়ের একটি পার্থক্য আছে। কিন্তু ধরেন সকল পার্টি বলে এখানে কথা না, বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য দেশপ্রেমিক পার্টিগুলোর অংশগ্রহণ নির্বাচন হতে হবে। এখন 2012-13 সালে বিএনপি কি নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন ছিল বাংলাদেশে? নাকি বিএনপি জনগণের কাছে অগ্রহণযোগ্য কোনো দল ছিল? বরঞ্চ আপনি বলতে পারেন 2012-13 সালে সবচাইতে গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসেবে বিএনপি, তারপরে জামাত ইসলাম জনগণের কাছে কিন্তু ছিল অ্যাকসেপ্টেড পার্টি। সুতরাং আপনি এরকম জনগণের কাছে গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে একটি মানে পার্টিসিপেটরি, ক্রেডিবল, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন উপহার দেবেন, এটা তো হাস্যকর। মানে ওই সময় সেই জায়গা থেকে এখন যদি আপনি এসে একই প্রশ্নটা করেন, এখন আমি আপনাকে প্রশ্ন করি, এই 2025 সালে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী শক্তিকে জনগণ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, মানে বাংলাদেশেও রাখে নাই, এরকম একটা শক্তিকে আপনি যদি মনে করে থাকেন যে তাদেরকে ছাড়া আমাদের পার্টিসিপেটরি নির্বাচন হবে না, আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি, একটি পক্ষ বলবার চেষ্টা করছে। একটি পক্ষ কারা? তারা কারা? ওই ফ্যাসিবাদের দোসর যারা গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, যারা মায়ের কোলে শিশু ঘুমিয়ে আছে সেখানেও হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে, তাদের কথা আমি মানে গ্রহণ করব? এটা হতে পারে না। আমাদের কথা পরিষ্কার, জনগণ কি চাই? জনগণ ইজ দ্য মানে সুপ্রিম পাওয়ার অফ আওয়ার কান্ট্রি। সুতরাং জনগণই হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। জনগণের আকাঙ্ক্ষাটা কি, ডিমান্ড কি, প্রত্যাশা কি, চাওয়াটা কি, জনগণ কি বলে আপনি জনগণের কাছে যান, জনগণের আকাঙ্ক্ষাটা শুনুন। এখন আপনি 2-4টা ওই বুদ্ধিজীবী যারা এখন আড়ালে আবডালে ভুলিয়ে ভালিয়ে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না, হোয়াট ইজ দিস? আপনি কি তাদেরকে বুদ্ধিজীবী বলবেন? না, এটা প্রতিবন্ধী বলি আমি। আসলে বুদ্ধিজীবী বলাটা ঠিক হবে না, আমি দুঃখিত। আমি আসলে আমার এই শব্দটা প্রত্যাহার করে নিচ্ছি। তারা আসলেই বুদ্ধিজীবী না, তারা হচ্ছে বিকলাঙ্গ বুদ্ধি প্রতিবন্ধী। তারা এই 15-16 বছর আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশে তাদের এই অবৈধ দুঃশাসনকে প্রাসঙ্গিক করে বয়ান, যুক্তি মানে মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছে, তাদেরকে বুদ্ধিজীবী বলাটা আসলে পাপ হবে। সুতরাং আমরা বলতে পারি তারা হচ্ছে বিকলাঙ্গ বুদ্ধি প্রতিবন্ধী। তাদের কারণেই মূলত আওয়ামী লীগের মতো একটা দানবীয় শক্তি দীর্ঘ 15 বছর তাদের এই দুঃশাসন চালাতে সক্ষম হয়েছে। যদি এই বুদ্ধি বিকলাঙ্গ প্রতিবন্ধীরা সঠিকভাবে তাদের বয়ান জনগণের সামনে থ্রো করতে পারতো, তুলে ধরার চেষ্টা করতো, তাহলে কিন্তু আওয়ামী লীগ তাদের এই দুঃশাসন 15-16 বছর জনগণের মাঝে এরকম চালাতে পারতো না। এই জন্য এই বুদ্ধিজীবীদের নিয়ে আসলে আমি কথা বলতে চাই না, এটা কথা বলতে আমাদের লজ্জা লাগে। তো যাই হোক, আমি আসলে যেটা বলার চেষ্টা করছি যে আপনি যদি ওই 2013-14 সালের এক্সাম্পল 25 সালে এসে আবার দেওয়ার চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে ওই যে সিলসিলা, আওয়ামী সিলসিলা, এটাকে আপনি এখনো ধরে রেখেছেন। যেটা আমরা মাঝে মাঝে বলার চেষ্টা করি, এই যে হিটলার, মুসোলিনি বা তাদের যে ইতিহাস আমরা জানি, মুসোলিনির পতনের পরে কিন্তু 15-20 বছর পরে তাকে নিয়ে সিনেমা বানানো হয়েছে, তাকে নিয়ে নাটক বানানো হয়েছে, তাকে নিয়ে নানা রকম প্রাসঙ্গিক করার জন্য ওই যে মুসোলিনির যে দল, হিটলারের যে দল, তাদের দলের যারা আসলে সাংস্কৃতিক কর্মী, সমর্থক, তারা কিন্তু 15-16 বছর পরে এসে আবারও তাদের পার্টিটাকে প্রাসঙ্গিক করা হিটলারের বা মুসোলিনির আমাদের সেই কালচারাল অ্যাক্টিভিস্ট, সেই গণমাধ্যম কর্মীরা রয়ে গেছেন। এই যে বললাম, এই যে 15-16 বছর আওয়ামী লীগ যাদেরকে ধরেন যে হিউজ অ্যামাউন্ট অফ মানি যাদের পিছনে ইনভেস্ট করেছে, এরা তো মারা যায় নাই, দেশ থেকে বিতাড়িত হয় নাই, অথবা তাদেরকে কিন্তু আমরা আইনের মুখোমুখিও করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা ভাই, এটা এই সরকারের ব্যর্থতা। এটা আসলেই মানে এই সরকার এই মানে প্রায় 1.5-2 বছর ক্ষমতায় এখনো, মানে এই 1.5 বছরে আসলে এই যে আওয়ামী সিলসিলা যারা এখনো বহন করে, এই সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী, সাংবাদিক যারা রয়েছে, এদেরকে আইনের আওতায় না নিয়ে আসতে পারা এই সরকারের সবচাইতে বড় ব্যর্থতা। আজকে দেখেন এরা কিন্তু বহাল তবিয়তে, বরঞ্চ আমরা দেখি মাঝে মাঝে গণমাধ্যমে 2-1টা সাংবাদিক বোল্ডলি বলার চেষ্টা করে হাসিনা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী, আবার তার কেউ কেউ সাক্ষাৎকারও নিতে চাই। মানে এই কথা শুনলে রীতিমতো আমাদের মাথায় আসলে রক্ত উঠে যায়। কারণ যারা এই কথাগুলো বলে এই বিগত 15 বছর হাসিনার দুঃশাসনকালে তারা পোলাও কোরমা খেয়ে
হাসিনাকে স্যালুট জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। এদের গায়ে ফ্যাসিবাদের কোনো আঘাত পর্যন্ত লাগে নাই, ফুলের টোকা লাগে নাই। তাদের গায়ে লাগতো। ফারুক হাসান, আপনার কাছ থেকে আবারও শুনবো আমরা।